আমি ছাত্র শিবির সংগঠন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানান ধরনের জমকালো আয়োজন অনুষ্ঠান করে। আমি জানতে চাই এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের পিছনে অর্থায়নের মূল উৎস কি? আচ্ছা, ওকে। আমাদের সংবিধানে লেখা আছে যে জনশক্তিতে দান, অর্থাৎ আমরা যারা কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবার রুট লেভেলে একজন কর্মী পর্যন্ত তার এই সংগঠনে সম্পৃক্ত থাকার একটা শর্তই হচ্ছে তাকে কিছু না কিছু দান করতে হয়। এখন কোশ্চেন করতে পারেন যে একজন শিক্ষার্থী তার ইনকাম নাই, তার দান করবে কিভাবে? নিঃসন্দেহে আমি খরচ করি, প্রতিদিন 100 টাকা 200 টাকা খরচ করি। আমি পুরো মাসে হিসাব করলে আমার বাবা মায়ের হোক, যে কোনো মাধ্যমে হোক, 5,000 6,000 10,000 টাকা খরচ করি। তো ছাত্র শিবিরের পলিসিটা হচ্ছে সেই 10,000 টাকা থেকে 5,000 টাকা থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা বাঁচিয়ে এটা সংগঠনের জন্য দান করা। তো অন্যান্য সংগঠনের ক্ষেত্রে যেটা হয়, তাদের বিভিন্ন অর্থ বিভিন্ন জায়গা থেকে আসার পর সাপোজ 1,000 টাকার একটা কাজ করবে, তো 1,000 টাকার কাজ করতে গিয়ে 100 টাকার কাজ হয়, বাকি 900 টাকা হচ্ছে তার পকেটে ঢুকে যায়। আর ছাত্র শিবিরের ক্ষেত্রে প্রক্রিয়াটা টোটালি ডিফারেন্ট। এখানে যা আসে সেটার সাথে নিজের পকেটের থেকে টাকা দিয়ে যদি 1,000 টাকার কাজ হওয়ার কথা থাকে, তাহলে সেখানে 1,020 টাকার কাজ হয় এবং 1,020 টাকার যে বারাকা বা বরকত সেটা গিয়ে 10,000 টাকায় রূপান্তরিত হয়। তো এই হচ্ছে মূলত ছাত্র শিবিরের আয়ের উৎস বা প্রক্রিয়া। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক অ্যালামনাইরা রয়েছেন যারা ছাত্র শিবিরের সাবেক। আর 77 সাল থেকে যদি হিসাব করেন তাহলে বিশাল একটা সংখ্যা। এই যে আপনাদের আলী আফজাল ভাই ছিলেন, এখানে আরও অনেক ভাইয়েরা আছেন। তো এই ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠিত, দেশে বিদেশে একাডেমি থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের অ্যালামনাই বা সাবেক ভাইয়েরা নেই। এই ভাইয়েরাই নিজেদের উদ্যোগে আমাদেরকে টাকা পাঠায়। যেমন এই যে আমরা বিভিন্ন যখন অনুষ্ঠান থেকে দেশে বিদেশে বিভিন্ন ভাইয়েরা ফোন করেন যে আমি তোমাদের এখানে অর্থায়ন করতে চাই, টাকা দিতে চাই, আমি সাহায্য করতে চাই, তোমাদের এরকম একটা প্রোগ্রাম, ফুল টাকাটা আমি এখানে সাপোর্ট দিতে চাই। তা আলহামদুলিল্লাহ এই সাহায্য, এই সহযোগিতা, এই বারাকার মধ্য দিয়ে মূলত আমাদের এই কাজগুলো সহজ হচ্ছে। ইনশাল্লাহ আশা করি এই কাজগুলো আরও বারাকাপূর্ণ হবে সামনে। আপনারা কিভাবে একাডেমিক পড়ালেখা কন্টিনিউ করেন আর আপনারা কিভাবে আপনাদের একাডেমিক এক্সেলেন্সি ধরে রাখেন? দেখুন, একাডেমিক এক্সেলেন্সির জন্য আমার কাছে পার্সোনাল যেটা মনে হয়, আমি যদি আমার টোটাল এখন পর্যন্ত স্টুডেন্ট লাইফ এবং বাংলাদেশের টোটাল যে এডুকেশন সিস্টেম এটাকে অবজার্ভ করে যে ধারণা আমার মধ্যে জন্ম নিয়েছে, বাংলাদেশ সবচেয়ে সহজ কাজ হচ্ছে একটা ভালো রেজাল্ট করা। আপনি A+ পাবেন, খুবই সিম্পল। আপনি ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো রেজাল্ট করবেন, সবচেয়ে সিম্পল কাজ। কেন? কারণ হচ্ছে এখানে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড অথবা একটা রেজাল্ট ওরিয়েন্টেড ডিজাইন দিয়ে এডুকেশনটাকে সাজানো হয়েছে। এক্ষেত্রে আপনার খুব বেশি ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল নলেজ না থাকলেও আপনি যদি খুব ভালো মুখস্থ করতে পারেন, আপনি যদি খুব ভালোভাবে জিনিসটাকে আয়ত্ত করতে পারেন, তাহলে ভালো রেজাল্ট করা যায়। এক্ষেত্রে সিম্পল হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে, আপনাকে ক্লাসে একটু নোট নিতে হবে, দেন আপনি সেটাকে একটু রিভাইজ করার চেষ্টা করতে হবে। পরীক্ষার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা, আগের দিন রাতের জন্য বসে না থেকে আগে থেকে একটু একটু করে প্রস্তুতি গ্রহণ করতে পারলে রেজাল্ট ভালো করাটা খুব সহজ হয়। তো আমাদের ক্ষেত্রে যেটা আমরা করি, আমাদের সাদিক ক্যাম্প এটা বলেছেন যে আমরা একটা রিপোর্ট মেনটেন করি। প্রত্যেক দিনে আমাদেরকে কোরআন, হাদিস, সাহিত্য এবং সেখানে লেখা থাকে আপনি ক্লাসে আজকে উপস্থিত হয়েছেন কিনা, এবং মাস শেষে আমাকে হিসাব করা হয় আপনার কতটা ক্লাস ছিল, কতটিতে আপনি উপস্থিত হয়েছেন। যদি কোনো কারণে উপস্থিত একটু কম হয়, সেখানে প্রশ্নভানে জর্জরিত করে দেওয়া হয়। এরপর আপনি পড়াশোনা করার কথা ছিল মাসে প্রতিদিন 5 ঘন্টা গড়ে, কিন্তু আপনি পড়াশোনা করেছেন 2 ঘন্টা। এটা আমাদের ইন্টারনাল যে প্রোগ্রামগুলো হয় সেখানে কোশ্চেন করা হয়, এবং পরবর্তী দিনে যদি কোনো কারণে আগের মাসে গ্যাপ হয়, ওনাকে এটা ওয়াদা দিতে হয় যে পরের মাসে আমি অবশ্যই আমার এই পড়াশোনাটা সঠিকভাবে করব। তো এভাবে করে একজন শিক্ষার্থীর হলিস্টিক জায়গা থেকে তার যে একাডেমিক জায়গা, তার যে মোরাল জায়গা, যা কিছু প্রয়োজন গড়ে তোলার জন্য সব কিছুর মেকানিজমের মধ্য দিয়ে মূলত এটা করে। এই জন্য আমাদের অনেক কিছু ইচ্ছা না থাকলেও পরিবেশের মধ্যে থাকার কারণে আমাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যায়। তো আশা করি আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। পর্দাশীল বোনদের নানাভাবে হেনস্থার শিকার হতে হয় শুধুমাত্র ইসলাম ও পর্দাকে নিজেদের মাঝে ধারণ করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি পর্দাশীল বোনদের জন্য কোনো উদ্যোগ নেবেন? দেখুন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশ মুসলিম মেজরিটি হওয়ার পরেও এখানে ইসলাম ফোবিয়ার বেশ কিছু চর্চা রয়েছে, এবং ওয়ার্ল্ড যে একটা তাদের প্রজেক্ট ইসলামোফোবিয়ার মধ্য দিয়ে এই জিনিসগুলো কিছু কিছু বাংলাদেশে এসে পৌঁছেছে, এবং সেটা বিগত সময়ে আমরা চর্চাগুলো সবচেয়ে বেশি দেখেছি। কত দুর্ভাগ্য আমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান আয়োজন করা হবে, অথচ সেখানে গিয়ে হামলা করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে সেখান থেকে মেরে বের করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন রিসাইটেশন প্রোগ্রাম আয়োজন করা হবে, সেখানে ভাইদেরকে বোনদেরকে রক্তাক্ত করে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। এগুলো তো আমাদের এই প্রজন্ম দেখেছি আমরা। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতার পরিবর্তন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে আলহামদুলিল্লাহ।
এখন এই পরিবর্তনের ধারাটা আমাদেরকে ধরে রাখতে হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে ফোবিয়ার মধ্য দিয়ে ইসলামকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ সবার কাছে তুলে ধরা হয়েছে, ইসলাম তার সঠিক জায়গায় এবং সঠিকভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস হবে। আশা করি কোনো ভাই বা কোনো বোন যদি তার পর্দার কারণে হেনস্থার শিকার হয়, আমরা সকলে মিলে একসাথে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। বাংলা ইসলামী ছাত্র শিবির এটা চলে এসেছে। আপনারা রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ করেন না কেন? আচ্ছা, আমরা তো একটা ছাত্র সংগঠন। এখন ছাত্র সংগঠনের কাজ যদি হয় রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ করা, তাহলে তার মৌলিকত্ব থাকবে না। যার জন্য যেটা কাজ, আপনি ক্লাস 5-এ যখন পড়েন আপনার একটা বাউন্ডারি থাকে, একটা লিমিটেশন থাকে। আপনি যখন ইন্টারমিডিয়েটে যাবেন তখন আপনার ভিতরে এক ধরনের কোয়ালিটিগুলো তৈরি হবে। আপনি যখন অনার্সে যাবেন, মাস্টার্স যাবেন, এভাবে ধাপে 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 হচ্ছে আপনাকে যেতে হবে। এই জন্য ছাত্র সংগঠন মানে সেখানে ছাত্রদের মধ্যেই সেটা বদ্ধ থাকবে। তা আলহামদুলিল্লাহ আমরা যেখানে সুযোগ রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হচ্ছে, সেখানে আমরা অংশগ্রহণ করছি, সেখানে আমরা ভালো করছি। তবে যারা ছাত্র সংগঠন থেকে বিদায় নেবে বা ছাত্র জীবন শেষ হবে, তখন আমাদের যে কোনো ভাই যে কোনো জায়গা থেকে নির্বাচন করার সুযোগ থাকে। একজন নতুন শিক্ষার্থী হিসেবে কোন অভ্যাসগুলো গড়ে তোলা উচিত? আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী হিসেবে অভ্যাসের মধ্যে যেমন আমি যদি বলি, সকালবেলা আপনি ঘুম থেকে আগে উঠবেন, আগে উঠে ফজরের নামাজ পড়বেন, এরপরে হচ্ছে আপনি একটু হাঁটাহাঁটি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এরপরে আপনার যদি ক্লাসের বিষয় থাকে ক্লাসের পড়াশোনা অধ্যয়ন করবেন, ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, ক্লাসে যাবেন, এরপরে বিকালবেলা এসে খাওয়া দাওয়া করে হয়তো একটু রেস্ট নেবেন, এরপরে সন্ধ্যাবেলা আবার পড়াশোনা করবেন। এভাবে করে আপনার মৌলিক যে বিষয়গুলো, এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন হচ্ছে আর্লি টু বেড আর্লি টু রাইজ। তাহলে দেখা যাবে আপনার ভিতরে অনেক কিছু, আপনার জন্য লাইফটা কমফোর্টেবল হবে এবং লাইফটাকে খুব এনজয় করতে পারবেন এবং সব কিছুর মধ্যে বারাকা খুঁজে পাবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের লাইফ স্টাইলটা একটু পড়বেন। আল্লাহ রাসূল 24 আওয়ার্স একটা বই আছে, সিরাত গ্রন্থ আছে, অথবা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সারাটা দিন কীভাবে কাটাতেন, এই স্টাডিটা একটু করে সে আলোকে যদি আপনি গড়তে পারেন, আমি মনে করি আপনার মধ্যে এই কোয়ালিটির মধ্যে দিয়ে সবচেয়ে ভালো গুণগুলো তৈরি হবে ইনশাআল্লাহ। শিবির কি তাদের বইয়ের দ্বারা মানুষের ব্রেন ওয়াশ করে? এটা কি সত্য? আচ্ছা দেখুন, ব্রেন ওয়াশটা যে কোনো ওয়াশের ক্ষেত্রে দুইটা মিনিং থাকে, একটা পজিটিভ মিনিং, একটা হলো নেগেটিভ মিনিং। এখন ব্রেন যদি সত্যিকার অর্থে ময়লা আবর্জনা যুক্ত থাকে, আগে তারপর সেটাকে যদি আপনি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, তাহলে তো এটা তো পজিটিভিটি। আর ব্রেনটা যদি পরিষ্কার থাকে আর পরিষ্কার জিনিসের মধ্যে যদি ময়লা ঢুকিয়ে ময়লা জিনিস যদি ওয়াশ করা হয়, তাহলে তো সেটা ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একটা উদ্দেশ্য ছিল এই যে ওয়াশ করা, ওয়াশ। এটা কেমন? সূরা আল্লাহ কোরআনে যেটা বলেছেন যে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। অর্থাৎ এই জাহিলিয়াত সম্পূর্ণ মানুষগুলোর মধ্যে বিভিন্ন চিন্তা তাদের মধ্যে এসে জড়ো হয়। একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করান। তার মধ্যে সবসময় সিস্টেমটা হচ্ছে ভালোর বিষয়গুলোর প্রতি সে ঝুঁকে পড়বে, অর্থাৎ ভালোর দিকে সে সবসময় ঝোঁক প্রবণতা থাকবে। আমরা যদি চিন্তা করি যে আমাদের যখন নিচের কোনো নিকট আত্মীয় অথবা আমাদের ভাই বোনদের মধ্য থেকে অথবা পরিবারের মধ্যে যখন একজন নতুন সন্তান ভূমিষ্ঠ হয়, দেখবেন তার চেহারার মধ্যে কি একটা নির্মলতা থাকে, তার মধ্যে কোনো পাপ এই চেহারার মধ্যে কখন আপনি খুঁজে পাবেন না। কিন্তু দেখেন এই মানুষগুলোই একটা পর্যায়ে গিয়ে সমাজের সবচেয়ে দুর্দর্শ হয়, সবচেয়ে খারাপ হয়। আজকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে, তাহলে সেও তো যেদিন জন্মগ্রহণ করেছিল নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কোন প্রক্রিয়া তাকে আজকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে বানালো? আমাদের যিনি শেখ হাসিনা, খুনি হাসিনা, চিনেন তো আপনারা, তিনি যে কাজগুলো গত 15 বছর করছে, উনি যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন কি ওনার চেহারার দিকে তাকিয়ে কেউ বলছে যে এই মহিলাটা বাংলাদেশে এই কাজগুলো করবে ভবিষ্যতে? আর নাই। তো তাহলে কি হলো, তার মাঝখানে শয়তান এসে তাকে এমন ওয়াশ করেছে পুরোপুরি সে একটা ময়লা আবর্জনাযুক্ত ব্রেনের তৈরি হয়েছে। আর ছাত্র শিবিরের কাজ হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যে কাজটা করেছে, ওয়াইযাক্কিকুম, আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। আবু যর গিফারির জীবনী পড়বেন, তিনি একজন ডাকাত ছিল, ডাকাতের সর্দার ছিল ডাকাতের, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের ছোঁয়ার মধ্য দিয়ে ওনার ভিতরে এমন পরিবর্তন হয়েছে, তিনি আবু যর গিফারি হাদিস শাস্ত্রে অনেক বড় অবদান রেখেছিল এবং ইসলামের অনেক বড় খেদমত তিনি করতে পেরেছেন, সম্মানের জায়গা অনেক বড় বেড়ে গিয়েছিল। আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা জানি, তিনি একজন কৃতদাস ছিল, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের ছোঁয়া পেয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যে পরিশুদ্ধতার প্রক্রিয়া, এর মধ্য দিয়ে তিনি অনেক মর্যাদাবান মানুষ হিসেবে, যদিও তিনি কৃতদাস ছিল, কালো কুচকুচে ছিল, কিন্তু আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্মানকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গিয়েছেন। এজন্য আমাদের এই ব্রেন ওয়াশ তথাকথিত যে সমাজে নেগেটিভ ব্রেন ওয়াশ, সেটা না, বরং আমরা চাই আমাদের এই পরিশুদ্ধতার মধ্য দিয়ে একজন ভালো মানুষ হিসেবে সবাই নিজেকে তৈরি করবে।
বাংলাদেশে বর্তমান নানান সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হলো বেকারত্ব, বিসিএস মুখিতা, নিয়োগ স্বচ্ছতা ও সুব্যবস্থার অভাব। বর্তমান শিক্ষা ব্যবস্থার যত পর্যাপ্ত কারিগরি শিক্ষা নেই, এই সমস্যাগুলো সমাধানে ছাত্র শিবিরের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে? আচ্ছা দেখুন, এই সমস্যাগুলো এটা দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে আসছে এবং রাষ্ট্রের একটি সামষ্টিকভাবে বিশ্লেষণ করলে এটা রাষ্ট্রের অনেক বড় সমস্যাগুলোর অন্তর্ভুক্ত। তো ছাত্র সংগঠন হিসেবে আমরা সব কিছুকে একেবারে রিমোট কন্ট্রোলের মতো আসলে সমাধান করতে পারবো না। আমরা উদ্যোগ নিতে পারি, আমরা মানুষদের ভিতরে সচেতনতা তৈরি করতে পারি, রাষ্ট্রের কাছে দাবিগুলো উত্থাপন করতে পারি। সাদেক কামাল বলেছেন যে আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য অথবা শিক্ষা ব্যবস্থা সংশোধনের জন্য 30 দফা দাবি সরকারকে উত্থাপন করেছি এবং আমরা বিশ্বাস করি, ছাত্র শিবির এটা বিশ্বাস করে, এই 30 দফা দাবিগুলো সময়ের ব্যবধানে আজ হোক কাল হোক 5 বছর পরে হোক 10 বছর পরে হোক প্রত্যেকটা দফা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। 1997 সালে বৈষম্য বিরোধী কোটা ব্যবস্থা বিরুদ্ধে ছাত্র শিবির প্রথম ভয়েস রেজ করেছিল। আলহামদুলিল্লাহ সেটা হয়তো 97-98 সালে আমরা সফলতা লাভ করি নাই, 2000 সালে করি নাই, কিন্তু একটা ক্রমবর্ধমান ধারাবাহিকতার মধ্যে গিয়ে আমরা দেখি যে 18 সালে এসে এটা টোটালি একটা বড় অর্জন হয়েছে এবং তার ধারাবাহিকতার মধ্যে মূলত যে ফ্যাসিবাদ, যে হাসিনাকে দীর্ঘদিন ধরে এখান থেকে উৎখাত করা যায়নি, মানুষ নীরবে নিবৃত্তে তার জুলুমগুলোকে সহ্য করেছে, সে কোটা ব্যবস্থার যে আন্দোলন সে সূত্রপাত ধরে তার পতন নিশ্চিত হয়েছে। ইন দ্য সেম ওয়েতে আমরা প্রত্যেকটা সমস্যা নিয়ে আমরা ভাবি, আমাদের চিন্তা আছে, আমরা সে মানুষগুলো তৈরি করব যাদের হাত ধরে আজ হোক কাল হোক একটা প্রজন্ম অবশ্যই এই পরিবর্তনগুলো করবে। ছাত্র শিবির নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে কেন এই গুঞ্জন যে শিবির মানেই রক কাটে? আচ্ছা, এই প্রশ্নের একটা কমন গ্রাউন্ড হলো যেখানে এই প্রশ্নটা পড়া হয় সবাই হেসে উঠে। আমি জানি না এই হাসার আসলে কারণ কি। তো হাসি মানুষ কয়েকটা কারণে হয়, তার ইমোশনের কারণে হাসে, অথবা যে কোনো একটা বিষয় খুবই সিলি বিষয় থাকে এই কারণে হাসে, অথবা আসলে এটা আনএক্সপেক্টেড, অথবা এটা আসলে এখানে মানানসই নয় এই কারণে হাসে। তো সব কিছু মিলে রক কাটার এই বিষয়টা আসলে দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আপনারা কি বিশ্বাস করেন শিবির রক কাটে? আচ্ছা, যে ভাই বা বোনের প্রশ্ন করেছেন, আপনি রক কাটা জানার পর আজকে প্রোগ্রাম কিভাবে আসলেন? আপনার সাহসের প্রশংসা করতে হয় যে আপনি জানেন যে শিবির রক কাটে, এটা আপনার মাথা সেট হয়ে আছে, এরপর এখানে আসছেন, খুব সাহসিকতার সাথে বসে আছেন, আবার আমাকে প্রশ্নও পাঠাইছেন। তার বাংলাদেশে যদি শিবির রক কাটতো তাহলে সবচেয়ে সেরা রক কাটা তো আমি হইতাম। তো আচ্ছা, তো তাহলে ওই যে জোসেফ গোয়েবল, তিনি জার্মানির নাৎসি বাহিনীর প্রচারমন্ত্রী ছিলেন। তো ওনার একটা থিওরি আছে যে মিথ্যা বা কোনো একটা মিথ্যাকে যখন মানুষ বারবার রিপিট করে তখন এখানে 3টা অবস্থা তৈরি হয়। একটা অবস্থা যারা সত্যটা জানে তারা তো জানে যে এটা মিথ্যা, তাদের এই বিষয় নিয়ে কোনো টেনশন থাকে না। আরেকটা পক্ষ থাকে যে তারা কনফিউশনে পড়ে যায়, তারা চিন্তা করে যে কি ব্যাপার, বিষয়টাকে আসলে সত্য না মিথ্যা, তাকে দেখতে তো কোনোদিন রক কাটা মনে হয় না, অথবা রক কাটছে আমার আশপাশে তো কোনোদিন কাউকে দেখি নাই, কিন্তু এটা শুনতেছি, তাহলে আমি একটা কনফিউশনে পড়ে যাই আসলে কাটে কি কাটে না। আর আরেকটা পক্ষ থাকে, তাদের কাজ তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, এদেরকে হাজারো সত্য বললেও এরা সত্যকে এমনভাবে মিথ্যার মধ্য দিয়ে উপস্থাপন করে এদের মাঝে কোনোদিন সত্য বিষয় বোঝানো যায় না। ছোটবেলা আমার বাবা একটা গল্প বলতেন, তো গল্পটা ছিল এমন যে কোনো একজন কৃষক তিনি ঘোষণা দিলেন যে কেউ যদি আমাকে কোনো একটা বিষয় বুঝতেছে না, তো বললেন যে এই বিষয়টা যদি কেউ আমাকে বুঝাতে পারে তাহলে আমি আমার কৃষির যে গবাদি পশু রয়েছে সেটা সব দান করে দিব। তো এর মধ্যে যে তার পরিবার খুব টেনশনে পড়ে গেল যে কিভাবে তাকে ঠেকানো যায়, অর্থাৎ এই গবাদি পশু যদি দানই করে দেয় তাহলে তো আমাদের যে জীবিকা অর্জন সেটা তো আমরা করতে পারবো না। তো তখন তিনি মুস্কি হেসে তার পরিবারের সদস্যদেরকে বলল, দেখেন তিনি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে বুঝাবেন যে এটা এটা এভাবে করতে হয়, এটা এই জন্য, এটা এই লজিক, সারাদিন বুঝাবে, কিন্তু বুঝানোর পর যখন বলবে আপনি কি বুঝেছেন, তখন আমি বলবো যে না, আমি কিচ্ছু বুঝি নাই। তো এই যে একটা জেনারেশন বা একটা সাইড রয়েছে, তাদের কাছে আসলে সারাদিন বুঝালেও তারা বুঝবে না। এজন্য আমরা বিশ্বাস করি আসলে সত্য এবং মিথ্যার পার্থক্য এই প্রজন্ম খুব ভালো করে করতে পারে। যে প্রোপাগান্ডার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে নানানভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই প্রোপাগান্ডাগুলো দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করা হয়েছে, আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদের এই আদর্শ, আমাদের যে সত্য, আমাদের কথা এবং কাজের মিল, সেটাকে ছাত্র সমাজ গ্রহণ করে নিচ্ছে। আর যারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে তাদেরই ধ্বংস হয়েছে। দেখুন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে প্রোপাগান্ডা করতে কিন্তু ছাড়ে নাই। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে এখনও আপনি যদি কাউকে মডেল হিসেবে নিতে চান, যে কোনো দৃষ্টিকোণ থেকে, বাবা হিসেবে মডেল নেবেন, সন্তান হিসেবে মডেল নেবেন, প্রতিবেশী হিসেবে মডেল নেবেন, রাষ্ট্রনায়ক হিসেবে মডেল নেবেন, অথচ পৃথিবীর সেই সেরা মানুষটাকে
তারা পাগল বলতেও কার্পণ্য করে নেয়। কিন্তু দেখা গেল যে পাগল আর প্রচলিত পাগলের সাথে তো আসলে মিল হয় না। তখন মানুষ যখন দেখেছে যে অমিলগুলো তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হয়, তখন সকলেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মেনে নিয়েছে। এবং আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের সততার মধ্যে টিকে থাকতে পারি, এই প্রপাগান্ডাগুলো ইনশাল্লাহ কোনো কাজে আসবে না। পরবর্তী সরকার যদি শিবিরের উপর পূর্ববর্তী সরকারের মতো স্ট্যান্স নেয়, তাহলে প্রতিরোধ কিভাবে করবেন? আচ্ছা, তো পরবর্তী সরকার কে আসবে এখনো কি আমরা জানি? সেটা তো নির্বাচনের মধ্য দিয়ে হবে। ছাত্র সংসদ নির্বাচন যখন করা হয়েছিল তখন আমাদেরকে বলা হয়েছে না, শিবির কোনোদিন এখানে টিকতে পারবে না, তারা পারবে না, মানে তারা এখানে কোনো জয়ী হতে পারবে না। জয়ী হয়েছে না? জয়ী হওয়ার মালিক, মানে জয়ী করার মালিককে সন্দেহ আছে? আপনার জীবনে যত অর্জন মনে করবেন, আপনার যত না প্রচেষ্টা, তার চেয়ে বড় বিষয় হলো আপনার রব, আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য কি সিদ্ধান্ত রেখেছেন। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। বাংলাদেশে এখন পর্যন্ত হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট আমরা কাউকে পাই নাই। তা হাসিনার মতো ফ্যাসিস্টকে যদি আমরা বাংলাদেশ থেকে পতন করে পালাতে বাধ্য করতে পারি, তাহলে আশা করি ভবিষ্যতেও কেউ ফ্যাসিস্ট হতে চাইবে না, আর চাইলেও তার পরিণতি হাসিনার চেয়ে ভালো হবে না, খারাপ হবে, আরও খারাপ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি শেষ করছি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। এখন হলো বক্তব্য পর্ব। বক্তব্য যাব না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খিদে লাগছে না? আমি যখন ঘোষণা দিচ্ছিল আমাদের সবাইকে ধৈর্য ধরে বসার জন্য বলেছে। তো যদি আপনারা দ্বিমত থাকেন বক্তব্যের বিষয়ে, আমি শুধু একটা লাইন বলে শেষ করে দিব। আলহামদুলিল্লাহ, আমাদের সাদিক কায়েম ভাই যথেষ্ট বলেছেন। উনি একেবারে সব সাইটগুলো, ইনস অ্যান্ড আউটস, যা প্রয়োজন সব কিছুই বলেছেন। আমি শুরুতে নবীনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নবীন হয়ে ক্যাম্পাসে এসেছেন। কোরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ভবিষ্যতের জন্য, পরবর্তীর জন্য কি জমা করতেছ সেটা তোমরা ভাবো। অর্থাৎ আজকে আপনি নবীন হয়ে এসেছেন, এখন আপনার ভিতরে একটা ইমোশনাল পজিশন কাজ করছে। এই ক্যাম্পাস আপনার জন্য সবচেয়ে ভালো মানুষ হওয়ার, সবচেয়ে প্রোডাক্টিভ মানুষ হওয়ার জন্য যে উইংসগুলো প্রয়োজন সেটা যেমন আছে, আবার ইন দ্য সেম ওয়েতে সমাজের সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত একজন মানুষ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো এখানে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার আজকে নবীন বরণ, এই নবীনের দিনটাকে স্মরণ করবেন, নাকি যেদিন এই ক্যাম্পাস থেকে আপনি বের হয়ে যাবেন, যেদিন গেট দিয়ে বের হওয়ার সময় আপনার মধ্যে এই অনুভূতি জন্ম নিবে, যেদিন আমি নবীন ছিলাম, আমি এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, এই স্বপ্নগুলো দেখেছিলাম এবং প্রত্যেকটি স্বপ্নকে বাস্তবায়ন করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, তাহলে সেটাই হবে আপনার সার্থকতা। একজন মুমিন এবং বিশ্বাসীর এটাই সবচেয়ে বড় বিষয়, যে তিনি এখন কি করছেন সেটা বিষয় না, আমি কতটুকু পথ হেঁটে এসেছি এটা মুখ্য বিষয় না, কিন্তু আমি কোথায় যেতে চাই, আমার গন্তব্য কোথায়, সে গন্তব্যের দিকে আমার দৃষ্টি রাখতে হবে এবং সেই গন্তব্যে পৌঁছার জন্য যত ধরনের কষ্ট, যত পরিশ্রম, যা কিছু প্রয়োজন সব কিছু আমার করতে হবে। পারা যাবে? জুলাইকে আমরা শুধুমাত্র আন্দোলন হিসেবে দেখব না, জুলাই একটি জাগরণ, পুরো জাতির মধ্যে একটি জাগরণ তৈরি করেছে। কিসের জাগরণ? এখানে একটা আদর্শিক ভিত্তি রয়েছে, এটা হঠাৎ করে এমনি এমনিতে হয়নি। এই আদর্শিক ভিত্তির মধ্যে সবচেয়ে বড় যে পয়েন্টটা, সেটা হলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করব না। প্রয়োজনের জন্য আমার জীবন দিতে হয়, তাহলে আমরা আবু সাঈদের মতো দাঁড়িয়ে যাব, আমরা মুগ্ধের মতো, মানবতার মতো মানুষের পাশে দাঁড়িয়ে যাব। যদি এটা করতে পারি, তাহলে এটাই হচ্ছে আমার জীবনের সার্থকতা এবং আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর, সুবিমল, সমৃদ্ধ একটা বাংলাদেশ তৈরি করে যাওয়া। আমাদের এখানে ভিশনের মধ্যে লেখা আছে যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আজকে যদি আপনি দেশপ্রেমকে দেশ গড়ার মাধ্যম মনে করে থাকেন, তাহলে সেখানে সততা হবে আপনার পথ প্রদর্শক। সততা ব্যতীত আপনি এই মাধ্যমকে কোনোদিন তার সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন না। আর সেখানে দক্ষতা হবে, সেটার পূর্ণতা, সেটার পরিপূর্ণতা যদি দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। তাহলে তিনটি জিনিসের কম্বিনেশন যদি করতে পারি, তাহলে আমাদের এই জুলাই আলটিমেটলি তার আদর্শিক জায়গায় পৌঁছতে পারবে এবং যে উদ্দেশ্যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের বাবারা, ছোট ছোট বাচ্চারা জীবন দিয়েছে, তাদের সে জীবন, তাদের সে রক্তগুলো সার্থক হবে। আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে আমার লাইনটা বলে শেষ করে, অনেকগুলো কথা ছিল, সব কথা আজকের জন্য স্টপ। ভবিষ্যতে যদি কোনোদিন দেখা হয় তখন বলবো ইনশাল্লাহ। লাইনটা হলো 30 সেকেন্ডের লাইন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি একটি সবাইকে একটি ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়ে তিনি সেখানে বলেছেন যে তোমাদের জন্য দুটো জিনিস কি রেখে যাচ্ছি।
একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো সুন্নতে রাসূলুল্লাহ। যারা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে পারবে তারা কখনো বিচ্যুত হবে না। এই সমাজে আমাদের জন্য বিচ্যুত হওয়ার হাজারো রাস্তা রয়েছে নষ্ট করে দেওয়ার, কিন্তু আমরা যদি এই কোরআনকে উপলব্ধি করতে পারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের মাধ্যমকে যদি উপলব্ধি করতে পারি, সর্বশ্রেষ্ঠ মানুষের দেখানো মডেলকে যদি অনুসরণ করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আমরা শুধুমাত্র দুনিয়াতে সবচেয়ে সেরা মানুষ হব না, আমরা আখিরাতেও সেরা মানুষ হব। এজন্য আমাদের দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। আমরা দুনিয়াতেও শ্রেষ্ঠ হতে চাই, দুনিয়ার মানুষকে দেখাতে চাই যে আপনাদের এই সমস্ত নোংরামি, নষ্টামি, বদমাশি এগুলো চলবে না, বরং সততার মধ্য দিয়ে পৃথিবীতে টিকে থাকতে, পৃথিবীতে সততা প্রতিষ্ঠিত হবে। এজন্য দুনিয়াতে আমরা কল্যাণ অর্জন করব, সেরা হব, আবার অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। এবং এটাকে আল্লাহ তাআলা বলছেন ফাউজান আজিমান, ফাউজান কাবীরান, সবচেয়ে বড় সফলতা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিল ভাইরা, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, একান্ত প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? কষ্ট হয়ে যাচ্ছে তাই না আপনাদের? ঠিক। তো প্রধান অতিথির কিছু সুবিধা আছে, যে ওনাকে প্রধান অতিথি হিসেবে একটা ডেজিগনেশন দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, কিন্তু অসুবিধাটা হলো ওনার টাইমটা এমন একটা সময় আসে যখন সবাই খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, যখন আর কথা শোনার মতো এনার্জি থাকে না, তখনই ওনার টাইমটা আসে। তো আপনারা কি খুব বেশি ক্লান্ত? আচ্ছা, তো আমি জেনজির সম্পর্কে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। তো জেনজির একটু অস্থির প্রকৃতি হয়, এদের নাকি ধৈর্য খুব বেশি থাকে না, কিন্তু বাংলাদেশের মডেলটা দেখলাম যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা মডেল। এখানকার যারা জেনজি এদের খুব চমৎকার ধৈর্য এবং এরা খুব শান্ত শিষ্ট এবং বেশ সাবলীলভাবে সব কিছু কাজ করে। তো আমরা বলতে পারি যে বাংলাদেশের জেনজির মডেলটা হবে পৃথিবীর বুকে ইনশাআল্লাহ শ্রেষ্ঠ মডেল, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আজকের এই সুন্দর আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে 2024 সালের জুলাই এবং আগস্টে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শান্ত, ওয়াসিম, আলী রায়হান সহ আমাদের যে সকল ভাইয়েরা জীবন দিয়ে আমাদেরকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন, একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এই প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন, আমরা আমাদের সেই শহীদদেরকে স্মরণ করছি, দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একজন প্রশ্ন করেছেন যে শিবিরের সভাপতি, শিবিরের ক্রিয়েটিভিটি দেখে আমি সত্যি বিমোহিত, আমি একজন নারী শিক্ষার্থী, শিবির কি নারী শিক্ষার্থীদের জন্য তাদের সংগঠন উন্মুক্ত রেখেছে? আরেকটা প্রশ্ন করেছেন জুলাই নিয়ে, জুলাই কেন বিক্রি হতে দেওয়া হলো, ভারতীয় আধিপত্যবাদ কেন নির্মূল হলো না? প্রথমত হচ্ছে এই যে আজকের যে প্রোগ্রাম, এটি আমাদের নবীন বরণ প্রোগ্রাম। তো এখানে আলহামদুলিল্লাহ ছাত্র ভাইরা যেমন আছেন, ছাত্রী বোনেরও আছেন। কমন ইস্যুতে আমাদের ছাত্রী বোনদের সাথে যে বিষয়গুলো ক্যাম্পাসে ডিল করতে হয়, সে জাতীয় কার্যক্রমে ছাত্রী বোনদের জন্য ছাত্র শিবিরের সকল ইস্যুগুলো ওপেন থাকে। তবে আমরা ইতিপূর্বেও বলেছি, যেহেতু বাংলাদেশের পোর্শনের দিক থেকে ছাত্রীদের সংখ্যা 50-50 টোটাল স্টুডেন্টের কমিউনিটির মধ্যে, কিন্তু মজার বিষয় হলো সায়েন্স রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং কৃষি, এখানে কিন্তু পোর্শনটা ছাত্রদের চেয়েও ছাত্রীদের সংখ্যাটা বেশি, এটা আপনারা জানেন এই রেশিওগুলো। তো সে আলোকে যেখানে আমরা অপর দলগুলোর মধ্যে দেখি যে একটি ছাত্র সংগঠন কমিটি হচ্ছে, সেখানে 300 সদস্য কমিটি, তো 295 জন হলো ছাত্র বা ছেলে, আর 5 জনকে জাস্ট ব্যানারের সামনে রাখা হয় যাদেরকে ছাত্রী বা কোনো একটা পোস্ট দেওয়া হয়। এর দ্বারা ওনারা বলেন যে ওনারা নারীদের অধিকার রক্ষা করছেন, এমন একটা প্রেজেন্টেশন ওনারা দিয়ে থাকেন। কিন্তু ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রদের যেভাবে প্ল্যাটফর্ম আছে, ছাত্রীদেরও আলাদা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত, এবং সেই প্ল্যাটফর্মের লিডারশিপ থেকে শুরু করে টোটাল মেকানিজম, টোটাল ডিসিশন, টোটাল গঠনতন্ত্র, কর্মসূচি ছাত্রী বোনরাই নিজেরা নিবে। বাট ক্যাম্পাসের কমন ইস্যুতে যে কার্যক্রমগুলো থাকে সেখানে সম্মিলিতভাবে কাজগুলো হতে পারে।
তো এটা আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা মনে করি এর মধ্য দিয়েই নারীদের যে অধিকার রয়েছে অথবা ওনাদের যে অ্যাক্টিভিজম রয়েছে এটা ক্যাম্পাসের সবচেয়ে ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে পারে। সেকেন্ড যে কোশ্চেনটা করেছেন যে জুলাই কেন বিক্রি হতে দেয়া হলো, এখন জুলাই বিক্রি হতে দেয়া হলো এটা পুরোপুরি বিক্রি হয়ে গেছে বিষয়টা তা না। এটা সত্য যে একটি অংশ জুলাইকে নিয়ে ঠিক আওয়ামী লীগ যেভাবে ৭১কে নিয়ে একটা বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি করেছে অথবা ৭১কে একটা চেতনার কার্ড বানিয়েছে, এই কার্ড দিয়ে প্রত্যেকটা জায়গায় তারা বিজনেস করে গিয়েছে, জুলাইকে নিয়ে এরকম একটা প্রবণতা অনেকের মাঝে লক্ষ্য করেছি। তবে এটা সত্য যে আমরা যে প্রজন্ম, আপনারা যারা এখানে আমার সামনে আছেন, এই প্রজন্ম প্রত্যেকটা জিনিসকে দেখে, অবজার্ভ করে, বুঝে এবং আমরা আমাদের সঠিক সিদ্ধান্তগুলো আমরা নিজেরাই নিতে পারি। তো এই প্রজন্মকে উপেক্ষা করে কেউ নতুন করে জুলাইকে বিক্রি করে দিবে অথবা জুলাইকে তারা তাদের বিজনেস ইন্ডাস্ট্রি বানাবে, আমি মনে করি না এটা বাস্তবসম্মত হবে। এবং এটা বরং যারা করতে চাইবে তাদের জন্য একটা বুমেরাং এবং ধ্বংসাত্মক কর্মসূচি হবে। আপনি এই যে মধ্যে লক্ষ্য করেছেন জুলাইতে আমাদের বেশ কিছু হিরোইক পজিশন ছিল, হিরোইক ফিগার ছিল, কিন্তু আজকে তাদের নামগুলো এখানে উচ্চারণ করলে অনেকের কাছে একটা ভিলেন ক্যারেক্টার মনে হবে আপনাদের কাছে। কারণ কি? কারণ হচ্ছে তারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে স্পিরিট ছিল সেটাকে ধরে রাখতে পারেনি এবং যেভাবে করে জুলাইকে ডিল করার কথা ছিল সেটা তারা করতে পারেনি। তো এই জন্য জুলাইকে নিয়ে যারাই এ ধরনের নোংরা খেলা, নোংরা রাজনীতি করবে, আমরা মনে করি তারা এই জেনারেশনের কাছ থেকে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হবে। ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কোশ্চেন করেছেন। ভারতীয় তাদের যে নেচার, এই নেচারটাই হচ্ছে তারা বাংলাদেশকে সবসময় একটা আধিপত্যবাদ, একটা হেজিমোনিক্যাল জায়গা থেকে বাংলাদেশকে তারা ডিল করেছে। তো পৃথিবীতে মনে হয় ভারতীয় একটা রাষ্ট্র যারা তাদের পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্রের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করতে পারে না বা ধরে রাখতে পারেনি। এটা সবচেয়ে বড় একটা ব্যর্থতা ভারতের, তাদের ফরেন পলিসির ব্যর্থতা। এই জন্য বাংলাদেশে তারা যে পলিসি ৭১ বা তার আগের থেকে নিয়েছে অথবা দীর্ঘদিন যাবৎ এখানে আমরা যেটা দেখেছি, এরপরে এখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা বলেছে যে ভারতকে আমরা এমনভাবে দিয়েছি যে তারা কোনোদিন সেটা ভুলবে না। এ জাতীয় অনেক ইস্যু ছিল। এরপরে আমাদের আবরার ফাহাদ যে ফিগার, তার যে শাহাদাতের ঘটনা, সেখানেও তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, এজন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাট আমরা ৫ই আগস্টের পরে দেখেছি যে যখন হাসিনা পালিয়ে গেল অথবা তার পতন হলো, তখন পার্শ্ববর্তী রাষ্ট্র তারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে লাগলো এবং তারা এখানে উপস্থাপন করতে লাগলো তাদের মিডিয়াগুলোতে যে এখানে মৌলবাদের উত্থান হচ্ছে, এখানে যারা সংখ্যাগুরু রয়েছে অথবা যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের উপর হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের ধর্মীয় উপাসনালয়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা দেখলাম আমরা সম্পূর্ণ তার ভিন্ন। এবং এর মধ্য দিয়ে ভারত আমাদের দেখেছি যে বর্ডারগুলোতে একদম অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। আপনারা মনে রাখবেন, হয়তো খেয়াল আছে আপনাদের, আমরা উত্তরবঙ্গে দেখেছি বেশ কিছু জায়গায় আমাদের যারা কৃষক ছিল, আমাদের যারা গ্রামের সাধারণ মানুষ ছিল, তারা তাদের যে ব্যবহার্য জিনিসপত্র, কোদাল, এরপরে কুড়াল, আমরা দেখেছি যে ভারতীয় বাহিনীর যে আধিপত্যবাদের যে কার্যক্রম সেটার বিরুদ্ধে তারা এই কুড়াল নিয়ে এবং লাঠি নিয়ে নেমে গিয়েছে। এবং এরপরে দেখেছি আলহামদুলিল্লাহ আমরা এখন বর্ডারে একটা পজিশন বা একটা শান্ত অবস্থা বিরাজ করছে। তবে হ্যাঁ, এটা সত্য যে বাংলাদেশের তাদের যে আধিপত্যবাদ নীতি, এটা অবশ্যই তাদেরকে পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সাথে, মর্যাদার সাথে দাঁড়াবে এবং এই প্রজন্মই সেটাকে লিড দিবে। এবং যারাই বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে আসবে তাদেরকে অবশ্যই ডিপ্লোমেসির যে এথিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে সেটা মেনটেন করতে হবে এবং অবশ্যই সম্মানের সাথে সে সম্পর্ক রক্ষা করতে হবে। আমার বাবা রাজনীতিতে জড়ানো নিষেধ করে অলওয়েজ, আমাকে কোনো ইচ্ছা নাই, কিন্তু জামাত শিবিরের কাজকর্মের উদ্দেশ্য আমার ভালো লাগে। আপনারা আল্লাহর পথে চলেন, এই বিষয়টাই সবচেয়ে ভালো লাগে। এখন আপনি দয়া করে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন, আমার করণীয় কি? আচ্ছা, প্রথমত হচ্ছে শিবিরকে পুরোপুরি রাজনীতির সাথে গুলিয়ে ফেলা, এটা কিছুটা মিস্টেক হয়। আমরা এই কথাগুলো ইতিপূর্বে বলেছি যে আমাদের টোটাল কার্যক্রমকে যদি আপনি অ্যানালাইসিস করেন, এখানে 5 থেকে 10% পাবেন যেটা প্রচলিত ধারা রাজনীতির সাথে ম্যাচ করে। বাকি 90% বা 95% কাজই পাবেন যেটা একজন শিক্ষার্থী হিসেবে করা দরকার, একজন মুসলিম হিসেবে করা দরকার, একজন দেশের নাগরিক হিসেবে করা দরকার, অথবা এই সমাজকে লিড দেওয়ার জন্য, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য যে মেকানিজম, যে কর্মসূচি, যে স্কিলস ডেভেলপ করা দরকার, সে সব ধরনের কার্যক্রমগুলো আপনি ছাত্র শিবিরের মধ্যে পাবেন। আমাদের টোটাল 34টি বিভাগ রয়েছে।
এর মধ্যে আপনি সাহিত্য বিভাগ পাবেন, যারা সাহিত্য চর্চা করেন। আমাদের প্রত্যেক মাসে প্রায় 15টা সাহিত্য ম্যাগাজিন বের হয়, ইংলিশ, অ্যারাবিক, বেঙ্গলি, বিভিন্ন ভাষায় সেটা বের হয়। এবং যারা সেখানে অন্তর্ভুক্ত আছেন তাদের সাহিত্য চর্চার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের প্রকাশনা সামগ্রী রয়েছে প্রায় 300+ বিভিন্ন আইটেমের প্রকাশনা আমরা বের করি। প্রত্যেক বছর আমরা হিউজ সঙ্গে বই পাবলিকেশন করি। আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে, যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যায় তাদেরকে শুধুমাত্র বিদেশে উচ্চশিক্ষা যাওয়াই না, বরং একবারে প্রিপারেশনের শুরু থেকে সেখানে গিয়ে পৌঁছা পর্যন্ত এবং সেখানকার অ্যালামনাইয়ের সাথে কানেক্ট করে দেওয়া পর্যন্ত এই টোটাল মেকানিজমগুলো আমাদের বিভাগগুলো করে থাকে। আমাদের গবেষণা বিভাগ, এভাবে 34টা বিভাগ দ্বারা একজন শিক্ষার্থীর যেভাবে গড়ে ওঠা দরকার সবগুলো কার্যক্রমই রয়েছে। তা আপনি চাইলে আমাদের এই বিষয়গুলোর সাথে কানেক্ট হতে পারেন এবং এর মধ্য দিয়ে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন। এখানে একটা বিষয় হলো যে প্রচলিত যে একটা ধারা বা একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে ছাত্র রাজনীতি সম্পর্কে। তো এটা আমরা দেখেছি বিগত সময়ে যারা এখানে ছাত্র রাজনীতি করেছে তারা এক ধরনের কোনো একটা দলে লেজুর ভিত্তি করেছে, অথবা একটা দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যে লাঠিয়াল বাহিনীর ভূমিকা, সেখানে আমরা তাদেরকে সেভাবে অবতীর্ণ হতে দেখেছি। এই যে ছাত্র রাজনীতি কুলুষিত করা, এক ধরনের একটা ট্রমা তৈরি করা, এর মধ্য দিয়ে আসলে সব ক্ষেত্রে আমাদের এখনও মনস্তাত্ত্বিকতার মধ্যে শিবিরকেও ঠিক একইভাবে দেখছি। তো আশা করছি আমরা এই দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে চেঞ্জ হবে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি? আমাদেরকে প্রায় সময় বিভিন্ন জন কোশ্চেন করে যে আপনার কাছে কী মনে হয় শিবিরের সবচেয়ে বড় দুর্বলতা জায়গাটা কি? তা আমি এটাকে আইডেন্টিফাই করেছি, আসলে আমরা যা এটা আসলে আমরা এখনও পর্যন্ত এই জাতির কাছে তুলে ধরতে পারি না। এটা আমাদের দুর্বলতা, আমরা মেনে নিচ্ছি এটা। বাট আমাদের যে ইন্টারনাল বিউটিগুলো রয়েছে, ইন্টারনাল যে ডেভেলপমেন্টের ইস্যুগুলো রয়েছে, সেটা যদি এই ছাত্র সমাজের কাছে, অভিভাবকদের কাছে যদি তুলে ধরতে পারতাম, তাহলে এই সমাজের ছাত্ররা, অভিভাবকরা তারা নিজেরা তাদের সন্তানদেরকে শিবির হাতে তুলে দিত। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকগুলো কেস আছে, আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, নিজেদের সাথে ঘটেছে যে একজন বাবা আমাদেরকে ফোন দিয়েছেন, বললেন যে দেখো আমার সন্তানটা তো নষ্ট হয়ে গিয়েছে, আমি অনেকভাবে চেষ্টা করেছি তাকে ঠিক করতে পারি নাই, তোমরা একটু তাকে দেখো। আমি একবার নীলফামারীতে গিয়েছিলাম, তো 2021 সালের ঘটনা। তো সেখানে যাওয়ার পর আমাদের সাথী শপথের একটা সিস্টেম রয়েছে, অর্থাৎ অনেকগুলো সিলেবাস, অনেকগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো কোয়ালিটি অর্জনের পর একজন ভাইকে সাথী বানানো হয়। তো আমি যখন ওনাকে কোশ্চেন করছিলাম, তো হঠাৎ করে একজনের চেহারা দেখে আমার মাঝে একটু সন্দেহ তৈরি হলো। আপনারা জানেন যে যারা কন্টিনিউয়াসলি ড্রাগ এডিক্টেড তাদের চেহারাটা কিন্তু স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিক হয়ে যায়। তখন আমি জেলা সভাপতি ভাইকে বললাম যে ভাই ওনার চেহারা তো ভালো মনে হচ্ছে না, আসলে কাকে নিয়ে আসলেন এখানে? পরে তিনি আমাকে বললেন যে হ্যাঁ ভাই, এই ভাইটা একটা সময় ড্রাগ এডিক্টেড ছিলেন। তো এখন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আমাদের একজন ভাই ওনাকে টার্গেট করেছেন, টার্গেট নিয়ে এই ড্রাগ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি এখন পুরোপুরি ড্রাগ থেকে মুক্ত। তো পরবর্তীতে আমি দেখলাম যখন তাদের সাথী শপথ বা যেটা সাথী অনুষ্ঠান সেটা শেষ হলো, সবচেয়ে বেশি ইমোশনাল এবং সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে ওই ভাইটা। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের অনেক কার্যক্রম রয়েছে। আমাদের অফিসে কিছুদিন আগে একজন মা আসলেন, তিনি ওনার 2জন সন্তান, একজন হচ্ছে ক্লাস 8-এ পড়ে আর একজন ক্লাস 6-এ সম্ভবত। তো উনি এসেছেন, বললেন যে আমি এখানে শিবিরে ভর্তি করাবো, আপনারা ওনাকে ভর্তি করেন। আমি বললাম যে এটা তো কোনো কোচিং সেন্টার না, আমাদের তো কোচিং সেন্টার আছে অন্যান্য জায়গায় অ্যাডমিশন টেস্টের জন্য, সেখানে আপনি নিয়ে যেতে পারেন। বলে যে না, এখানে শিবির সেন্টার যেটা সেখানে ভর্তি করাবো। তাই বললাম যে এই আইডিয়া আপনার মাথায় কেন আসলো? তো তিনি বললেন যে আমি অনলাইনে আপনাদের অ্যাক্টিভিজমগুলো দেখেছি, আমি আপনাদের ওয়েবসাইট এবং আপনাদের টোটাল যে কার্যক্রম, কর্মপদ্ধতি, এরপর আমাদের সিলেবাস, আমাদের যা কিছু আছে সব কিছু তিনি স্টাডি করেছেন। স্টাডি করে ওনার মাথায় এই ধারণা জন্ম নিয়েছে যে শিবিরে ভর্তি করাতে পারলে ওনার সন্তানটা অ্যাটলিস্ট খারাপ হবে না, নষ্ট হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। তো পরবর্তীতে আমি ওনাকে স্থানীয় আমাদের যারা দায়িত্বশীলরা আছেন সেখানে তাদেরকে কানেক্ট করে দিচ্ছি। এই যে একটা পরিবর্তন হচ্ছে, আমি যেটা বলেছি যে আমাদের দুর্বলতা হচ্ছে আমরা আসলে যা আমরা সেটাই জাতির কাছে এখনও পুরোপুরি স্পষ্ট করতে পারিনি। তবে ইনশাল্লাহ আমরা আশা রাখি জাতি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে একটা সময় পুরোপুরি ক্লিয়ার হবে এবং আপনার পিতা যিনি যে ধারণা করছেন ইনশাল্লাহ এই ধারণারও পরিবর্তন ঘটবে।